আমার হাতে যে বালকান কার্বনাজিম এবং এই কার্বোফ্লুরানটি কিভাবে মাটিতে প্রয়োগ করব সেটি আমি দেখাবো। একটি বলে আমি নিয়ে নিচ্ছি তো 50 গ্রামের একটি ছত্রাকনাশক। এখানটি কেটে এই কার্বোফ্লুরানের সাথে আপনাকে মিক্স করে নিতে হবে এবং কি এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। বালি এবং সিমেন্ট যেভাবে মিশা সেভাবেই এই মাটিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ কৃষি উপকূলতে কৃষক এবং কিষানী ভাই বোনদের জানাই সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি চারা উৎপাদন করার জন্য মাটি তৈরি করতেছি, আর সেই মাটি দিয়ে আমি কিভাবে তৈরি করি সেটি আজ আমি দেখাবো। হয়তোবা অনেকজনে আপনারা নতুন পেঁপে চাষ করবেন, অনেক নতুন কৃষক আছেন, হয়তোবা তারা অনেকটাই ভাবতেছেন যে আমরা কোন ধরনের মাটি দিয়ে এই চারাগুলো উৎপাদন করব। আমি সেটি আপনাদেরকে বলে রাখি, যদি আপনি চারা উৎপাদন করেন আর সেক্ষেত্রে যদি আপনি এরকম বেলে দোআঁশ মাটি মধ্যে আপনি চারা উৎপাদন করেন তাহলে কিন্তু আপনার 80% জার্মিনেশনে আপনার চারাগুলো জ্বালাবে এবং কি চারাগুলো মরবে না। আর এঁটেল মাটি দিয়ে যদি আপনি চারাগুলো উৎপাদন করেন পেঁপে চারা, তখন দেখবেন ওই চারাগুলো যখন জ্বালিয়ে ওঠার পর ওই চারাগুলো আর কিন্তু বড় হবে না। বড় না হওয়ার কারণে ওই চারা কিন্তু আস্তে আস্তে মারা যাবে। এবং কি আজ আমি যে এই মাটিগুলো তৈরি করতেছি, এই তৈরি করার ভিতরে আজ আমি কি কীটনাশক এবং কি ছত্রাকনাশক ব্যবহার করি সেটি আজ আমি আপনাদের দেখাবো। আমার এই হাতে যদি দেখতে পাচ্ছেন, এটি কীটনাশক, দানাদার কীটনাশক। এটি কার্বোফ্লুরান জাতীয় দানাদার কীটনাশক। আর এটি ভালকান, এটি কার্বনডাজিম 50WP। এটি দেওয়ার কারণ হলো আমার মাটিতে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে তাহলে সেই ব্যাকটেরিয়া কেটে যাবে। আর এই কার্বোফ্লুরান দেওয়ার কারণ হলো আমার মাটিতে যদি কোনো পোকামাকড় থাকে, কীটপতঙ্গ থাকে, সেগুলো মারা যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি জৈব সার। এই জৈব সার দিয়ে যখন নাকি আমার এই মাটিগুলো আমি প্রসেস করব তখন কিন্তু মাটির অনেকটাই সুন্দরত্ব চলে আসবে এবং কি সেই মাটিতে যদি আপনি চারা উৎপাদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চারাগুলো অনেকটাই বেড়ে উঠবে। সে কারণে এই জৈব সারটি দেওয়া, এবং জৈব সারটি দেওয়ার আরেকটি কারণ হলো এই জৈব সারটি দেওয়ার পর আপনার মাটিটা উর্বরতা চলে আসবে এবং কি মাটিতে অনেক ধরনের রস থাকবে। রস বলতে আপনার মাটিটা শুকাবে না, না শুকানোর কারণে আপনার এই চারাগুলো কিন্তু সবগুলো জ্বালিয়ে উঠবে। এখন এই যে আমার হাতে যে বালকান কার্বনাজিম, এটি আমি কিভাবে আমার এই মাটিতে প্রয়োগ করব এবং এই কার্বোফ্লুরানটি কিভাবে মাটিতে প্রয়োগ করব সেটি আমি দেখাবো। ফার্স্টে আমি এই কার্বোফ্লুরান প্যাকেটটি কেটে নিব। একটি বলে আমি নিয়ে নিচ্ছি, যেহেতু আপনার ভালকান কার্বনাজিম গ্রুপের ছত্রাকনাশকটি, এটি কিন্তু 50 গ্রামের একটি ছত্রাকনাশক। এটি আপনার সম্পূর্ণ মাটিতে যদি আপনি মিশাতে চান তাহলে আপনাকে এই বালকানটি কেটে এই কার্বোফ্লুরানের সাথে আপনাকে মিক্স করে নিতে হবে। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ এই কার্বনাজিম ছত্রাকনাশক গ্রুপের ছত্রাকনাশকটি আমি আমার এই কার্বোফ্লুরানের মধ্যে দিয়ে নিলাম এবং কি এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর যেভাবে আমরা জমিতে প্রয়োগ করি সেভাবেই আমরা প্রয়োগ করে নেব। দেখতে পাচ্ছেন এটি কিভাবে সুন্দর করে একদম গুট করে আমি দিয়ে নিচ্ছি আমার এই মাটির মধ্যে। যারা আপনারা
চারা উৎপাদন করতে চান তারা অবশ্যই এভাবেই আমার মতন দিয়ে নেবেন। দিয়ে নিলে দেখবেন আপনার চারাগুলো অনেকটাই সুন্দর জার্মিনেশনে জ্বালিয়ে উঠবে। এখন এটি দেওয়ার পরে আমি দিব জৈব সার। অবশ্যই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাটির সাথে এই ছত্রাকনাশকটি এবং এই দানাদার কীটনাশকটি কিন্তু মিশে গেছে। এ কারণে আপনারা যেহেতু ছত্রাকনাশকটি কিন্তু 50 গ্রামের, সেক্ষেত্রে কার্বোফোরানের সাথে যদি আপনি ভালো মতন মিশিয়ে নিয়ে এভাবে করে ভালো মতন প্রয়োগ করেন তাহলে কিন্তু দেখবেন মাটির কোনো অংশে বাদ থাকবে না, সম্পূর্ণ অংশে পাবে। এখন আমার এই জৈব সার দিয়ে আমি আমার এই মাটিগুলো সম্পূর্ণ আগে ঢেকে নিব। এখানে 40 কেজি বস্তা, এটা জৈব সারটি 40 কেজি বস্তা। এখন আমি 40 কেজি জৈব সার এই সম্পূর্ণ মাটির সাথে ভালো মতন মিশিয়ে নিব। আপনারা যারা এই চারা উৎপাদন করতে চান, মাটির মধ্যে রাসায়নিক সার যতটা কম দেওয়া যায়, এখানে কিন্তু আমি কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করিনি। এখানে আমি জৈব সার ব্যবহার করলাম এবং দানাদার কীটনাশক ব্যবহার করলাম আর 50 গ্রাম ছত্রাকনাশক ব্যবহার করলাম। এখন এই মাটিগুলোকে আমি ভালো মতন এই জৈব সারের সাথে কিভাবে মিশিয়ে নিই সেটি আপনারা দেখবেন। এবং যখন এই মাটিগুলো একদম মিশানো হয়ে যাবে, তারপর এই মাটিগুলো আমার কয়দিন রাখতে হবে এবং কিভাবে রাখতে হবে সেটিও আমি আপনাদেরকে দেখাবো। আর সেটি অবশ্যই দেখতে পাচ্ছেন কিভাবে এই মাটিগুলো জৈব সার দিয়ে এবং দানাদার কীটনাশক এবং ছত্রাকনাশক দেওয়ার পর আমি কিভাবে এই মাটিগুলো ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি কয় স্তর এভাবে মাটিগুলো মিশিয়ে নেব। নেওয়ার পর যখন দেখব সম্পূর্ণ হয়ে গেছে, তখন এই মাটিগুলোকে আমি ভালো মতন আবার জাপ দিয়ে কয়েকটা দিন রেখে দিব। কয়েকদিন রেখে দিতে হবে সেটিও আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব। যারা এখনো খান সাহেবের কৃষিঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা খান সাহেবের কৃষিঘর ফেসবুক পেজটি ফলো দিয়ে না রাখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এবং আমাদের প্র্যাকটিক্যালভাবে ভিডিওগুলো দেখার জন্য সবাইকে রইল অনুরোধ। এবং যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখন দ্বিতীয়বারের মতন মাটিগুলো আবার পুনরায় প্রস্তুত করা হচ্ছে, কারণ এখন যেভাবে করতে হবে, অনেক সময় আমরা অনেক জায়গায় দেখি যারা রাজমিস্ত্রিরা বালি এবং সিমেন্ট যেভাবে মিশা সেভাবেই এই মাটিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণভাবে মাটিগুলো মিশানো হয়ে গেছে। এখন সবগুলো মাটি একটি বিটে করে এখানে রাখবো। রাখার পর পলি দিয়ে ভালো করে চারপাশে আটকে দিব, যেন বৃষ্টির পানি বা কোনো আলো বাতাস না যেতে পারে। 10 থেকে 15 দিন রাখার পর চারা উৎপাদনের
উপযোগী হয়ে যাবে এই মাটিগুলো। যারা এতটা ধৈর্য নিয়ে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং কি পরবর্তী ভিডিও দেখার জন্য রইল আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।